কিন্তু অ্যাডভান্টেজও মাঝে মধ্যে দুর্বলতার রূপ নেয়। মুম্বাইয়ের জন্য একটি সুইটেবল একাদশ বানাই জসপ্রীত বুমরাহকে নিয়েই আমরা বানাচ্ছি। দিন শেষে একটা কথা আবারও বলতে হচ্ছে, হার্দিক পান্ডিয়া যদি কোনোভাবে রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, স্কাই তাদেরকে ম্যানেজ করে দলটাকে সাজাতে পারে, কারণ অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ লিডার তাকে সামনে থাকতে হবে এবং তাকে সবাই মিলে সাপোর্ট করতে হবে। সবাই যদি সাপোর্টিভ ওয়েতে আগায় তাহলে কিন্তু মুম্বাইকে ঠেকানোর মতো কোনো দলই থাকবে। It's show time, it's IPL time, and now it's blue time, means মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের কিন্তু চ্যাম্পিয়ন তারা, বুঝতেই পারতেছেন তারা কোন ধরনের খেলা খেলে থাকে। কিন্তু বিগত 3 বছর যদি আপনারা কাউন্ট করে থাকেন, 22, 23, 24 আপনারা খেয়াল করতে পারবেন 22 সালে তারা টেবিলে একদম সর্বনিম্ন স্থানে, মানে 10 নম্বর স্থানে, 23 সালে 4র্থ স্থানে এবং 24 সালে মানে গত বছর যেটি আবারও তারা 10ম স্থানে শেষ করতে পারছে। বুঝতেই পারতেছেন মুম্বাই কিন্তু একটু খারাপ সময়ের মাঝখান দিয়ে যাচ্ছে এবং হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি নেওয়ার পরের থেকে কিন্তু দলটা আরও কিন্তু চিন্তায় পড়ে গেছে। এখন হার্দিক পান্ডিয়ার সামনে কিন্তু একবার বড় একটা পরীক্ষার পালা, কারণ কি জাতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং ওয়ানডে দলের ক্যাপ্টেন, টেস্ট দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে কিভাবে উনি হ্যান্ডেল করবেন, এটা হচ্ছে একটা বড় কথা। আপনারা যদি একটা বিষয় খেয়াল করে থাকেন, 1 থেকে 2 বছর আগেও কিন্তু হার্দিক পান্ডিয়া এমন একটা পজিশনে ছিল যে তাকে ন্যাশনাল টিমে ক্যাপ্টেন দেওয়া হবে, কিন্তু তিনি কিন্তু এখন সেই আলোচনায় নাই। কিন্তু এখন কথা হচ্ছে মুম্বাইয়ের মতো এত বড় দলে, যেখানে জসপ্রীত বুমরাহর মতো বলার রয়েছেন, বিশ্বের 1 নম্বর বলার, নামি দামি বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান বলা যায় টি-20তে, স্কাই, রোহিত শর্মা তো বলার অপেক্ষায় রাখে না, হিটম্যান, উনি কি পারবেন তাকে ট্যাকেল দিয়ে এই সকল দলকে একটি শিরোপা এনে দিতে? এটি হচ্ছে সবচেয়ে বড় একটা প্রশ্নের ব্যাপার। মুম্বাই কিন্তু এবার নিলামের আগে 5 জন প্লেয়ারকে রোটেশন করেছে, এটা আপনারা ভালো করে জানেন। অনেক টাকা দিয়ে কিন্তু তাদেরকে রেখেছে। এর মাঝখানে হচ্ছে জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা। বুঝতেই পারতেছেন 5 জন ইন্ডিয়ান প্লেয়ার এবং ম্যাক্সিমাম সবাই কিন্তু জাতীয় দলের প্লেয়ার। তো এটা কিন্তু সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। কিন্তু অ্যাডভান্টেজও মাঝে মধ্যে দুর্বলতার রূপ নেয়। যেমন কি গতবার হিসাব যদি আপনি তুলনা করেন, রোহিত শর্মাকে যখন ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে নেওয়া হলো, মুম্বাই কিন্তু আর ইউনিটিভাবে খেলতে পারলো না। এখন এই বছরে কি একই পরিণত হবে কিনা, আমি সেই দুশ্চিন্তায় রয়েছি। আরেকটি দুশ্চিন্তার বিষয় হচ্ছে এবার কিন্তু জসপ্রীত বুমরাহ একটু ইনজুরি ইস্যু রয়েছে। এখন তাকে নিয়ে কীভাবে প্লেইং 11 করবে মুম্বাই, বা কীভাবে অ্যাপ্রোচিং করবে বা তাদের স্ট্র্যাটেজিটা কী হবে, সেটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয়। কারণ জসপ্রীত বুমরাহর সামনে কিন্তু আরেকটা বড় টুর্নামেন্ট রয়ে গেছে। টুর্নামেন্ট বলতে হচ্ছে ইংল্যান্ডের একটা ট্যুর, মানে আপনি কোন পর্যায়ে আসেন, স্ট্যাটাসটা কোন পর্যায়ে বিলংস করতেছেন, সেটা সাদা পোশাকের ক্রিকেট থেকে কিন্তু নির্ধারণ করা হয়। তো এখন এই অবস্থায় কিন্তু ভারত কিন্তু একটু পিছনে পড়ে আছে, কারণ কি তারা কিন্তু নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে 3-0 ব্যবধানে হারছে এবং বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াতে ওইখানে কিন্তু তারা হারছে। এখন কিন্তু এই খেলাটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এই খেলায় কিন্তু রোহিত শর্মাকে ফিট থাকতে হবে এবং কি জসপ্রীত বুমরাহকে ভালো বোলিং করতে হবে। তার জন্য কি শুরুর দিকে কিছু ম্যাচ তিনি মিস করে যাবেন। কিন্তু এই অবস্থায় হার্দিক পান্ডিয়া কীভাবে দলটিকে সাজাবেন কিংবা মুম্বাই কীভাবে দলটিকে সাজাবে, এটা হচ্ছে সবচেয়ে আলোচনার বিষয়। চলুন এক নজরে দলটি একবার দেখে আসি। আপনারা তো দেখলেন নিলামের পরে দলটি কোন ধরনের অবস্থানে আছে। এখন এখান থেকে যদি আমরা মুম্বাইয়ের জন্য একটি সুইটেবল একাদশ বানাই, জসপ্রীত বুমরাহকে নিয়েই আমরা বানাচ্ছি। আমরা জানি জসপ্রীত বুমরাহ আনঅ্যাভেলেবল থাকতে পারেন প্রথম 2-1 ম্যাচ, তখন কিন্তু কী করতে হবে, মুম্বাই ইন্ডিয়ান্সকে দুটি চেঞ্জ করতে হবে। কারণ একজন ইন্ডিয়ান প্লেয়ারকে যদি আপনি রিপ্লেসমেন্ট করতে যান, একজন দেশি ইন্ডিয়ান প্লেয়ার খেলাইতে হবে এবং একজন ফরেনার খেলাইতে হবে। তো বুঝতেই পারতেছেন, আর জসপ্রীত বুমরাহ যে ক্যাটাগরির বলার, তাকে রিপ্লেসমেন্ট করার মতো কোন প্লেয়ারই নেই বিশ্বে। সুতরাং বুঝতেই পারতেছেন মুম্বাই কিন্তু এবার একটু চাপ পড়ে থাকবে। এখন চলুন যাই মুম্বাইকে একটু সিরিয়াল মতো 11 জনের একটি প্লেইং 11 করি। রোহিত শর্মা নির্দ্বিধায় ওপেনার, প্লাস তার পার্টনার হতে পারেন সাউথ আফ্রিকার ড্যাশিং ওপেনার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান রায়ান রিকটেলেন। তিনি কিন্তু ডিককের অভাবটা পূরণ করে দিতে পারবেন এবং একটি ঝড়ো স্টার্ট এনে দিতে পারবেন। এখন 3 নম্বরে কাকে খেলাবেন সেটা হচ্ছে চিন্তার বিষয়। চিন্তা এত বেশি করে লাভ নেই। আপনি যদি স্কাইকেও খেলাতে পারেন, আবার উইল জ্যাক্সকেও খেলাতে পারেন। উইল জ্যাক্স এমন একজন প্লেয়ার, আপনি কিন্তু বড় ধরনের স্টার্ট এনে দিতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কী কারণে যে তাকে ছেড়ে দিল, এটাই আমি বুঝতে পারলাম না। এখন 1, 2, 3, 4 হচ্ছে আমার এই অবস্থানে আছে। 1 নম্বর রোহিত শর্মা, 2 নম্বর রায়ান রিকটেলেন, 3 নম্বর উইল জ্যাক্স, 4 নম্বর সূর্যকুমার যাদব, 5 নম্বরে আমি তিলক বর্মা, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া। সুতরাং বুঝতেই পারতেছেন টপ 6 একদম প্যাকড হাউস। 7 নম্বরে নামন্থর, কিংবা আপনি খেলাতে পারেন আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যান রবিন মিলস। দুর্দান্ত কিন্তু ব্যাটসম্যান এবং সে কিন্তু উইকেট কিপার। যদি কোনো কারণে আপনার মনে হয় যে না, একজন ওভারসিজ প্লেয়ার উপর থেকে আপনি কমিয়ে ফেলবেন, তাহলে কিন্তু তারা দুজনেই দলে খেলতে পারে। এটা কিন্তু এই মুম্বাইয়ের জন্য একটা ফ্লেক্সিবিলিটি কাজ করবে। তো আমাদের 7 নম্বর পর্যন্ত হয়ে গেল। 8 নম্বরে
আমি বলবো নিউজিল্যান্ডের সবচেয়ে ভালো স্পিনার বর্তমানে এবং লেফট হ্যান্ডের স্পিনারের মাঝখানে ভারত ছাড়া সবচেয়ে যিনি ভালো বল করে থাকেন এবং যিনি ফর্মের একদম পিকে রয়েছেন, বলছিলাম মিচেল স্যান্টনারের কথা। আপনারা যদি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিচেল স্যান্টনারের পারফরমেন্স খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে উনি তার ফর্মের কতটুকু উপরে আছেন। তাই নিঃসন্দেহে আমি তাকে দলে জায়গা দিব। তিনি কিন্তু ব্যাটিংও কিন্তু 8 নম্বরে আপনাকে একটু সুযোগ করে দিবে। করণ শর্মা রয়েছে, কিন্তু করণ শর্মাকে আমি দলে ঢুকাতে চাচ্ছি না, হয়তোবা যদি চেন্নাইয়ের ম্যাচে কোনো খেলা হয় যদি তাকে ঢোকানো হয় আর কি। এছাড়া তেমন ধরনের কোনো পরিবর্তন আমি 8 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। এখন 9 নম্বর দীপক চাহার 9.25 CR, এটা কিন্তু অনেক বড় একটা প্রাইস। এই টাকা দিয়ে কিন্তু তাকে কেনা হয়েছে। এখন তাকে নিয়ে কিন্তু আবার চিন্তাও রয়েছে, তিনি কিন্তু আবার ইনজুরি কবলে পড়ে থাকেন। বুঝতেই পারতেছেন, তিনি যদি ইনজুরিতে না পড়ে থাকেন বা ইনজুরি যদি এফেক্টেড না করে থাকে তাহলে কিন্তু মুম্বাইয়ের জন্য তিনি একটি স্ট্রেংথ হয়ে দাঁড়াবেন। আর ইনজুরিতে যদি পড়ে থাকেন তাহলে তো মুম্বাইয়ের আবার কপাল পড়ে যাবে। 10 নম্বর ট্রেন্ট বোল্ট, আবার কিন্তু ট্রেন্ট বোল্ট কিন্তু মুম্বাইয়ের কালারে ফিরে এসেছেন। ট্রেন্ট বোল্ট কিন্তু ওপেনিংয়ে খুব ভালো যাত্রা করে দেয়, মানে ওপেনিং মানে পাওয়ার প্লেতে খুব ভালো যাত্রা করে দেয়। আপনারা যদি খেয়াল করে থাকেন একটা বিষয়, দীপক চাহার এবং ট্রেন্ট বোল্ট আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু একটা ডেডলি কম্বিনেশন হয়ে যেতে পারে। এখন 11 নম্বর প্লেয়ারের ক্ষেত্রে সবচেয়ে দুশ্চিন্তার পালা, যদি জাসপ্রীত বুমরাহ আনফিট থাকে। যদি ফিট থাকে তিনি তো সরাসরি দলে ঢুকে যাবেন। আমরা যতদূর জানি যে প্রথম সপ্তাহে তিনি আনঅ্যাভেলেবল থাকতে পারেন। জাসপ্রীত বুমরাহ যদি কোনো কারণে আনঅ্যাভেলেবল থাকেন তখন কিন্তু তার জায়গায় রেস্ট টেফলিকে আমরা খেলাইতে পারি, ইংল্যান্ডের দুর্দান্ত পেস বোলার। কিন্তু তখন কিন্তু উইল জ্যাক্সের বা রায়ান রিক্টারলনের খেলার সুযোগ কমে যাবে, তখন উইল জ্যাক্স ওপেনিং করতে পারে বা রায়ান রিক্টারলন না খেলতে পারে। তখন কিন্তু নামন্ধর এবং আমি যে রবিন মিন্সের কথা বলেছিলাম তাদের দুজনকে কিন্তু প্লেইং ইলেভেনে খেলতে হবে। এটি হচ্ছে সমস্যা। আপনি দেখছেন একজন জাসপ্রীত বুমরাহর কারণে কিন্তু দুজন প্লেয়ারকে রদবদল করতে হচ্ছে, একজন ফরেন পেস বোলার খেলাইতে হইতেছে এবং দেশে একজন ব্যাটসম্যান খেলাইতে হইতেছে। এই হচ্ছে জাসপ্রীত বুমরাহর কারণে। এটা শুধুমাত্র তার কারণে না, আপনি যদি মনে করেন যে ভারতের রোহিত শর্মার কথা বলেন বা হার্দিক পান্ডিয়া বলেন কিংবা স্কাইয়ের কথা বলেন, এ ধরনের বড় মাপের যদি কোনো প্লেয়ার যদি মিস আউট করে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে এক্সচেঞ্জের জন্য কিন্তু দুইটা প্লেয়ারের আপনি রদবদল করতে হবে। এখন এবার মুম্বাই কোন ধরনের সুবিধা পেতে পারে? এখন সুবিধা তো কাগজে কলমে মুম্বাইয়ের থেকে শক্ত কোনো টিমই নেই। গতবারও ছিল না, কিন্তু তারা টেবিলে 10 নম্বরে যে শেষ করেছে, তো এবারও কিন্তু থাকবে না। এখন দেখা যাক মুম্বাই কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। এখন তিলক বর্মাকে নিয়ে কী বলবেন? এখন তিলক বর্মাকে তো জাতীয় দলে 3 নম্বর ব্যাটিং করে থাকে, কিন্তু এই দলে কোনোভাবেই তিলক বর্মাকে 3 নম্বরে ফিট করার কোনো সুযোগ নাই। এছাড়া কিন্তু তাকে যদি 3 নম্বরে পোস্ট করা যেত, তিনি কিন্তু 3 নম্বরে 2টি সেঞ্চুরি করেছেন, সুতরাং বুঝতেই পারতেছেন তিলক বর্মাও কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার। দিন শেষে একটা কথা আবারও বলতে হচ্ছে, হার্দিক পান্ডিয়া যদি কোনোভাবে রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাহ, স্কাই তাদেরকে ম্যানেজ করে দলটাকে সাজাতে পারে, কারণ অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ লিডার তাকে সামনে থাকতে হবে এবং তাকে সবাই মিলে সাপোর্ট করতে হবে। সবাই যদি সাপোর্টিভ ওয়েতে আগায় তাহলে কিন্তু মুম্বাইকে ঠেকানোর মতো কোনো দলই থাকবে না। আপনারা দেখেন এই ধরনের ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ নিয়ে যদি তারা দল হারে, তার থেকে লজ্জাজনক আর কিছুই হতে পারে না। আপনি যদি বলেন মুম্বাই দলের সবচেয়ে বড় স্ট্রেংথ কি, আমি বলবো জাসপ্রীত বুমরাহ। আবার একটা কথা আমি যোগ করে দিব, তিনি কিন্তু আবার সবচেয়ে বড় চিন্তার বিষয়। কারণ কি, তিনি যদি আনফিট থাকেন এবং তিনি যদি আবার চিন্তা করেন যে না আমি ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখবো, তখন কিন্তু মুম্বাই কিন্তু তাকে ফুল সিজনের জন্য পাবে না, তিনি কিন্তু ফুল এফোর্ট দিয়ে বোলিং করবে না, তখন কিন্তু মুম্বাই একটু প্রেশারে পড়ে যাবে। এখন আসলে মুম্বাই ব্যাটিং নিয়ে তেমন কিছু বলার কিছু নেই। আপনারা তো বুঝতেই পারতেছেন, রায়ান রিক্টারলন কিন্তু ভালো ব্যাটসম্যান, উইল জ্যাক্স ভালো ব্যাটসম্যান, রোহিত শর্মা ভালো ব্যাটসম্যান, স্কাই ভালো ব্যাটসম্যান। তারা যদি তাদের পারফরমেন্স দিতে পারে, বলাররা যদি একটু ডেলিভার করতে পারে, বিশেষ করে যদি পাওয়ার প্লেতে ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহার যদি তাদের বেস্টটা দিতে পারে, তাহলে আমি আশাবাদী 2025 সালে তারা অন্তত প্লেঅফসে যাবে। প্লেঅফসে গেলে যে ধরনের রেজাল্টই আসতে পারে সেটা তো আপনি বুঝতেই পারতেছেন, তারা কাপও নিয়ে আসতে পারে এবং প্লেঅফস থেকে বিদায় নিতে পারে। তবে এইবার আমি আশাবাদী 2023-24 এর মতো রেজাল্ট হবে না, তারা এইবার একটু ভালো খেলবে এবং একটু সামনে আগায় যাবে। এখন দেখা যাক, সেটা সময়ের